প্রিয় দর্শক, বর্তমান বিশ্বে মরণ ব্যাধিগুলোর মধ্যে ক্যান্সার অন্যতম। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে আশার কথা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে যদি যথাযথ চিকিৎসা নেওয়া যায়, তাহলে ক্যান্সারের মৃত্যু ঝুঁকি এড়ানো যায় অনেকখানি। বর্তমানে বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় অনেকখানি এগিয়েছে এবং এখানে আমাদের দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা এই বিষয়ে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং এসএমএসের জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং এসএমএস করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্কয়ার হসপিটালের ক্যান্সার সেন্টারের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন এবং একই সেন্টারের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার ফারিয়া শারমিন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ভালো আছেন আপনারা? ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আজকের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে আমাদের একটি তথ্যচিত্র আছে, সেটি দেখে আসি। অবশ্যই। দর্শক চলুন, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা এই বিষয়ে আলোচনার পূর্বে আমরা একটি তথ্যচিত্র দেখি। ক্যান্সার এক মরণ ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে প্রতি বছর 70 থেকে 80 লক্ষ মানুষ এই রোগে মারা যায়। এই মৃত্যুর হার বাৎসরিক সব ধরনের মৃত্যুর প্রায় 13 ভাগ। সারা বিশ্বে মানুষের মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে ক্যান্সারকে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, বাংলাদেশে বর্তমানে প্রায় 1.5 লাখ নতুন ক্যান্সার রোগী রয়েছে। মানুষের শরীর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষের মাধ্যমে তৈরি। এই কোষগুলি একটি নির্দিষ্ট সময় পরপর মারা যায় এবং এই পুরনো কোষগুলোর জায়গায় নতুন কোষ জন্ম নেয়। সাধারণভাবে কোষগুলো নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মমতো বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সাধারণভাবে বলতে গেলে, যখন এই কোষগুলো কোনো কারণে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, তখন টিউমার সৃষ্টি হয়। টিউমার বেনাইন বা ম্যালিগন্যান্ট হতে পারে। এই টিউমার কোষগুলো যখন আশেপাশের কোষকে ভেদ করতে পারে না, তখন তাকে নিরীহ বা বেনাইন টিউমার বলে, আর যদি তা ভেদ করতে পারে তাকে ম্যালিগন্যান্ট টিউমার বলে। অনেক ক্যান্সার বেনাইন টিউমার হিসেবে প্রথমে শুরু হয়, পরে তার মধ্যে কিছু কোষ পরিবর্তিত হয়ে ম্যালিগন্যান্ট হয়ে যেতে পারে বা ম্যালিগনেন্ট হয়ে যেতে পারে। প্রতিটি কোষের কেন্দ্রে জিন নামে এক ধরনের কেমিক্যাল পদার্থ থাকে। এরাই কোষ বিভাজন সহ কোষের সব ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে। যদি বিশেষ জীবাণু, কেমিক্যাল, রেডিয়েশন, কুখাদ্যাভ্যাস, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, পরিবেশ দূষণ বা জন্মগত ত্রুটির কারণে এই জিন কোষ বিভাজনের নিয়ন্ত্রণটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ক্যান্সার কোষের উৎপত্তি হতে পারে। ক্যান্সার হওয়ার নিশ্চিত কারণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি, তবে সম্ভাব্য কিছু কারণ জানা গেছে। যেমন তামাক সেবন কমপক্ষে 30 ভাগ ক্যান্সারের জন্য দায়ী। তামাক সেবনের কারণে ফুসফুস, স্বরতন্ত্র, মুখ, খাদ্যনালী, মূত্রনলী, কিডনি ও জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। অস্বাস্থ্যকর খাদ্য 35 ভাগ ক্যান্সারের জন্য দায়ী। যেমন ফরমালিন ও অন্যান্য রাসায়নিক দ্রব্য দ্বারা পাকানো ফল, ফলাদি, রং মেশানো খাবার, ইউরিয়া দিয়ে সাদা করা মুড়ি ইত্যাদি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। মদ্যপানও ক্যান্সারের অন্যতম একটি কারণ। ক্যান্সার আক্রান্ত রোগীকে সম্পূর্ণ সুস্থ করার জন্য নানাবিধ চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেমন শল্য চিকিৎসা, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোনাল থেরাপি, ইমিউনোথেরাপি ইত্যাদি। বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ক্যান্সার চিকিৎসার স্থাপনা অপ্রতুল। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার নিয়ন্ত্রণ সনদে স্বাক্ষরকারী একটি দেশ। এই ক্যান্সার নিয়ন্ত্রণে সরকারকে যথাযথ পরিকল্পনা ও কর্মকৌশল গ্রহণ করতে হবে। যেমন দেশে ক্যান্সার রোগীর নিবন্ধন কার্যক্রম চালু করা, স্বাস্থ্য বীমার মাধ্যমে ক্যান্সার রোগীদের সহায়তা প্রদান, ক্যান্সার বিষয়ে গবেষণা বাড়ানো, ক্যান্সার নিয়ন্ত্রণ তহবিল গঠন, সাশ্রয়ী মূল্যে ক্যান্সারের ঔষধ সরবরাহ ইত্যাদি।
গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত কিছু ব্যাপার মেনে চললে ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কমানো যায়। প্রতিদিন কিছু ব্যায়াম করে, স্বাস্থ্যকর খাবার খেলে, তেল চর্বি জাতীয় খাবার কম খেয়ে, প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং আঁশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস করে শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে এ রোগের ঝুঁকি অনেকখানি কমানো সম্ভব। সেই সাথে ধূমপান ও মদ পান, পান সুপারি, জর্দা, তামাক পাতা খাওয়া বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, শরীরে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দেরি না করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর বয়স যদি হয় 50-এর বেশি, তবে নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে শরীর পরীক্ষা করানো উচিত। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সবাই মিলে এক সামাজিক আন্দোলনের মাধ্যমে ক্যান্সার রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ক্যান্সার মৃত্যুঘাতী রোগ হলেও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এ রোগের নানা নিরাময় পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। আর ক্যান্সার আক্রান্ত রোগী আমাদেরই আত্মীয় স্বজন, তাই তার প্রতি আমাদের থাকবে বাড়তি সচেতনতা। আমাদের সকলের রোগ প্রতিরোধ সচেতনতাই পারে এই মরণ ব্যাধি ক্যান্সার থেকে আমাদের বাঁচিয়ে রাখতে। এই সচেতনতার অংশ হিসেবে সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব ক্যান্সার দিবস এবং এবছরের প্রতিপাদ্য ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। বাংলাদেশ বর্তমানে ক্যান্সার চিকিৎসায় অনেক দূর এগিয়েছে। এতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন আমাদের দেশের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞরা। দেশেই এখন স্বল্প মূল্যে মানসম্মত কার্যকরী ঔষধ বাজারজাত করছেন আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলো। আসার কথা এই যে বর্তমানে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার ধরন আগের চেয়ে অনেক উন্নত এবং এখানে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসার সুব্যবস্থাও রয়েছে। দর্শক, দেখলাম তথ্যচিত্রটি। এবারে আমরা বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আগামীকাল বিশ্ব ক্যান্সার দিবস এবং আজকের যেই বিষয়টি ঠিক করা হয়েছে যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা, আমরা আসলে ক্যান্সার, যে কোনো একটা ক্যান্সার নিয়ে চিকিৎসার চেয়ে মূলত বাংলাদেশে কী অবস্থায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এই সুন্দর ব্যাচটা দেওয়ার জন্য। আমরা সেটা ক্যান্সার, যেহেতু আমরা সারা বিশ্বব্যাপী এটা পালিত হচ্ছে, আজকে থেকে আমরা সেটা শুরু করলাম। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশে বিভিন্ন রোগী আছে ক্যান্সারে আক্রান্ত, এটা আসলে রোগীর সংখ্যা কত, এরকম কোনো সমীক্ষা আছে কিনা যে বাংলাদেশে টোটাল বার্ডেন কত? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে ক্যান্সারের সুনির্দিষ্ট কোনো সংখ্যা আমাদের জানা নেই, যেহেতু আমাদের রিকগনাইজড কোনো হসপিটাল বেস রেজিস্ট্রি নাই, পপুলেশন বেস কোনো ক্যান্সার রেজিস্ট্রি আমাদের দেশে নাই। আমরা যেটুকু তথ্য গ্লোবোক্যান থেকে পাই বা অন্যান্য সোর্স থেকে পাই, ইন্টারন্যাশনাল যে এস্টিমেশন থেকে পাই, সেটা দিয়ে আমরা তথ্যগুলো বলি। তবে আমার যে ইন্টারন্যাশনাল গ্লোবোক্যানের সাথে আমার যেটা ডিফারেন্স ব্যক্তিগতভাবে গত এই 25-26 বছর দিয়ে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝি, সেটা হলো যে আমাদের দেশে প্রায় 20 লক্ষের মতো ক্যান্সার রোগী আছেন এবং প্রতি বছর কমপক্ষে 2 লক্ষের বেশি ক্যান্সার রোগ নির্ণীত হচ্ছে এবং কমপক্ষে 1 লক্ষ রোগ কিন্তু প্রতি বছর মারা যাচ্ছে আমাদের দেশে। আচ্ছা, 1 লক্ষ প্রতি বছর মারা যাচ্ছেন। আচ্ছা, তাহলে কিন্তু এটার হারটা অনেক বেশি। আচ্ছা ডাক্তার ফারি, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে আসলে কোন ক্যান্সারগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? আসলে আমরা তো একটা হিউজ ভ্যারাইটির ক্যান্সার পেশেন্ট পাই ইউজুয়ালি, কিন্তু দেখা যাচ্ছে যে সব বয়সের নারী ও পুরুষের কথা যদি আমরা চিন্তা করি, তো কিছু কিছু ক্যান্সার দেখা যায় খুব কমনলি হয়। যেমন হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্য নালীর ক্যান্সার, ওরাল ক্যাভিটি বা মুখগহ্বরের ভেতরে যে ক্যান্সারগুলো হয়ে থাকে সেটা, ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার, লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, এগুলি সাধারণত খুব কমনলি পাওয়া যায়। আচ্ছা, তবে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো ফিমেলদের স্পেশালি খুব বেশি হয়, যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, লাং ক্যান্সার, হ্যাঁ, কোলোরেক্টাল ক্যান্সার। আবার কিছু আছে যে মেলদের খুব বেশি হয়, মানে পুরুষদের খুব বেশি পাওয়া যায়, সেগুলো হচ্ছে যেমন লাং ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, তারপরে হেড অ্যান্ড নেক এই রিজিয়নটাতে যেসব ক্যান্সার হয় সেগুলো, কোলোরেক্টাল ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার। আমরা যেরকম আলোচনায় আসলো যে আগামীকাল বিশ্ব ক্যান্সার দিবস, এই প্রত্যেকটা দিবসেরই একটা প্রতিপাদ্য বিষয় থাকে। এইবারের এই প্রতিপাদ্য বিষয়টি কি? এবারে প্রতিপাদ্য বিষয় হলো ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এর অর্থ হলো যে ক্লোজ হলো যে কমিয়ে নিয়ে আসা, কেয়ার গ্যাপ, আমাদের কেয়ারের যে গ্যাপ আছে, গ্যাপটা হতে পারে অনেকভাবে। একটা হতে পারে আমাদের দক্ষ জনশক্তি, একটা হলো আমাদের ইনস্ট্রুমেন্ট বা মেশিনের অভাব হতে পারে, লিনিয়ার অ্যাক্সিলারেটর বা অন্যান্য জিনিসপত্র আছে কিনা, বা আমাদের যে চাহিদা অনুযায়ী আছে কিনা, ডায়াগনস্টিক ফ্যাসিলিটিগুলো আছে কিনা,
এবং অথবা আমাদের যে সমস্ত ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি রোগীদেরকে সেগুলো আমাদের প্রাপ্যতা আছে কিনা আমাদের দেশে। তো সব মিলিয়ে অথবা আমাদের টেকনোলজিস্ট আছে কিনা, তারপরে নার্স আছে কিনা, অনকোলজি নার্স আছে কিনা, এটা টোটালটা মিলে ক্লোজ দি কেয়ার গেপ। তো এটা তো আর একজন করতে পারবে না, এটা একটা সামষ্টিক কাজ, সবাই মিলে করতে হবে। আমি আপনি সবাই মিলে যখন এই কাজটা করব তখন এটা 2024 সাল পর্যন্ত চলবে। আচ্ছা, এটা এই একই প্রতিপাদ্য একই বিষয়। প্রতিপাদ্য। কারণটা হলো, এটার উদ্দেশ্যটা হলো এই সময়ের মধ্যে যেন আমরা পৃথিবীকে অনেক বেশি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে নিতে পারি। আপনি যে প্রতিপাদ্য বিষয়টির ব্যাখ্যা করলেন, সেটার একটা ব্যাখ্যা কি এরকম হতে পারে যে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, মানে সব জায়গায় যেন ক্যান্সার চিকিৎসা একই রকম হয়, মানে প্রত্যেকটা রোগী যাতে একই ধরনের একই মানের অন্তত একটা নির্দিষ্ট মানের চিকিৎসা পেয়ে থাকে, এই গ্যাপটা যাতে আমরা কমিয়ে আনতে পারি, সেটা কি হতে পারে? না, সেটা তো বটেই। সেটা তো আপনি যখন কোয়ালিটি কেয়ারের প্রশ্ন আসবে, প্রথম হলো প্রাপ্যতা। আগে জিনিসপত্র থাকতে হবে, তারপরে তো আপনার কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা মেনটেন করবেন। আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করে এখন আমরা যদি বিবেচনা করি, ডেফিনেটলি আগের চাইতে পৃথিবী অনেক বেশি ইন্টারনেট কানেক্টেড হয়েছে। আমাদের যেহেতু সুপার স্পেস দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি আগে, এবং আমরা যেটা বাংলাদেশে ইভেন আমাদের হসপিটালে, ডক্টর ফারিয়াও জানেন যে আমাদের হসপিটালে আমরা যে জিনিসগুলোকে ফলো করি, যেমন আমরা আমেরিকান গাইডলাইনগুলোকে ফলো করি, NCCN-কে ফলো করি, আমরা অ্যাসকো গাইডলাইন ফলো করি, অ্যাসমো গাইডলাইন ফলো করি, অ্যাস্ট্রো গাইডলাইন ফলো করি। এই গাইডলাইনগুলো ইন্টারন্যাশনাল গাইডলাইন, এটা আমেরিকানরা যেটা ফলো করেন আমরাও কিন্তু সেটা ফলো করি, এটা ইন্ডিয়ানরাও ফলো করেন, সিঙ্গাপুরিয়ানরাও ফলো করেন। যার কারণে কিন্তু আমাদের হসপিটালে কিন্তু আপনি যদি দেখবেন যে সিঙ্গাপুর থেকে প্রচুর পেশেন্ট আসতেছে, ইন্ডিয়া থেকে প্রচুর পেশেন্ট আমাদের এখানে, কিন্তু ওরা হয়তো ওখানে দেখিয়েছে তারপর কিন্তু আমাদের হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। তো এটা শুধু আমাদের হসপিটালে পাঠিয়েছে তা বলবো না, বাংলাদেশের অন্যান্য জায়গাতেও যাচ্ছে। স্যার ইভেন ইউএস আর কানাডা থেকেও আসছে স্যার, আমি একটু ইন্টারাপ্ট করলাম সরি। না না, আচ্ছা, ঠিক আছে, অবশ্যই, ঠিক জি। আছে। তার মানে আপনি যেটা বললেন যে ইউএসএ এবং কানাডা এই ধরনের এবং উন্নত একটা দেশ দুটো না, থেকেও হিউজ আসছে। আচ্ছা, এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, আমার কাছেই আছে বা ওদের কাছেও আছে, যে এটা হলো যে এই ক্যানাডিয়ান পেশেন্ট আমার কাছে অনেক আছে, মানে যারা কানাডার সিটিজেন, এবং এর মধ্যে অবশ্যই এটা বাংলাদেশি। আফ্রিকান পেশেন্ট আছে আমাদের কাছে, ইথিওপিয়ার অথবা সোমালিয়ার পেশেন্ট আছে যেগুলো আমাদের কাছে চিকিৎসা নিয়েছে। চাইনিজ পেশেন্ট আছে, আমার একজন পেশেন্ট রিসেন্ট চাইনিজ পেশেন্টও আছে। তো বিভিন্ন রকম পেশেন্ট কিন্তু আমাদের মধ্যে আসছে, এবং এই পেশেন্টগুলো ইভেন শ্রীলঙ্কান পেশেন্ট আছে, জার্মানিও ছিল। জার্মান। তো বিভিন্ন দেশে, তো আমাদের বিভিন্ন দেশের পেশেন্টগুলো আমাদের দেশে আসে এবং চিকিৎসা নিচ্ছে। ডাক্তার ফারিয়া, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আগামীকাল বিশ্ব ক্যান্সার দিবস, এটা নিয়ে আপনাদের কি কি কার্যক্রম আছে? আচ্ছা, আসলে বিশ্ব ক্যান্সার দিবস বলে কথা না, ক্যান্সার রিলেটেড যতগুলো দিবস আসে না বছরে, আমরা সবগুলোই খুব সুন্দরভাবে আসলে পালন করে থাকি। আমাদের দিনটা আসলে শুরু হয় হচ্ছে একটা র্যালির মাধ্যমে। ওই র্যালিতে আমরা আসলে স্পেশাল কিছু জিনিস ইউজ করি, মানে আমরা আমাদের যে থিমটা থাকে ওই বছরে, বা যে মেসেজগুলো আমরা দিতে চাই জনগণকে সতর্কতা মানে তৈরি করার জন্য, তো সেগুলোর দিয়ে আমরা ব্যানার, টি শার্ট এবং হচ্ছে ক্যাপ তৈরি করি, যেগুলো আমরা র্যালিতে যাওয়ার সময় ব্যবহার করি। তো এটা আসলে হচ্ছে জনগণকে সচেতন করা, মানে জাগ্রত করা, একটা নাড়া দেয়া। এরপরে আমরা যেটা করি যে আমরা একটা আলোচনা অনুষ্ঠান বা একটা সভার মতো করি, যেখানে আমাদের প্রেজেন্ট পেশেন্ট প্লাস যারা ক্যান্সার সার্ভাইভার আছে এদের সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন হয়। আমরা ক্যান্সার সচেতনতামূলক যেসব জ্ঞান আসলে দেওয়া দরকার সেগুলো নিয়ে আলোচনা করি, এবং এই যে পেশেন্টরা এবং সার্ভাইভার এদের আসলে জীবনযাত্রাটা কেমন হলে ভালো হয় তাদের জন্য, তাদের ডায়েটারি হ্যাবিটটা কিভাবে চেঞ্জ করলে ভালো হয়, তাদের যে কিছু এক্সারসাইজ দরকার, রেগুলার অ্যাক্টিভিটিস দরকার, তাদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য যেই জিনিসগুলো করা দরকার, ইভেন সেগুলো সম্পর্কে আমরা জ্ঞান দিই, যেমন যোগা, মিউজিক, এসব নিয়েও আমরা ওদেরকে ডেমনস্ট্রেশন দিই, কথা বলি। এবং সর্বোপরি যেটা আমরা করি, পেশেন্ট এবং পেশেন্টের পার্টির জন্য আমরা ফ্রি কিছু ক্যাম্পিংয়ের ব্যবস্থা করি, ফ্রি এক্সামিনেশন করে দিই আমরা এখানে, প্লাস কারো যদি কোনো ইনভেস্টিগেশন থাকে তো ওই দিবসের জন্য আমরা কিছু কনসেশন দিয়ে থাকি। আচ্ছা, এটা একটা জিনিস ভালো লাগলো শুনে যে সাধারণত দেখা যায় এই ধরনের কোনো দিবস থাকলে তখন একটা সায়েন্টিফিক সেমিনার হয়, কিন্তু সায়েন্টিফিক সেমিনারে আসলে সাধারণ জনগণ কিন্তু খুব একটা বেশি লাভবান হয় না। আমরা যেটা করি আর কি, আমাদের হসপিটালে, যেটা অন্যান্য হাসপাতাল ঠিক করে কিনা জানি না, আমরা কিন্তু আমাদের বছরে 12টা মাস আছে, আমরা শুধুমাত্র 4 ফেব্রুয়ারিটাকেই ওই জায়গায় থেমে থাকি না, আসলে ওটা দিয়ে আসলে আমাদের শুরু। আচ্ছা, কিন্তু আমাদের প্রতি মাসেই কোনো না কোনো ক্যান্সার দিবস থাকে, এবং ওই ক্যান্সারের কিন্তু আমরা বিভিন্ন স্ক্রিনিং টেস্টগুলোকে কিন্তু হসপিটাল অনেক সাশ্রয়ী মূল্যে নিয়ে আসে, কম দামে হয়,
আবার বছরের একটা সময় সার্ভাইভার ডেও থাকে আমাদের, ওই সময় কিন্তু সার্ভাইভাররা আসে। ব্রেস্ট ক্যান্সার দিনে যেমন অক্টোবর মাস, সেখানেও কিন্তু আমরা স্পেশাল প্রোগ্রাম করি। মানে প্রতিটা বিভিন্ন মাসে মাসে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে বা বিশেষ করে স্কয়ার ক্যান্সার সেন্টার থেকে কিন্তু নিয়মিত প্রোগ্রাম হয়, স্ক্রিনিং হয়, সব কিছু কিন্তু নিয়মিত হয় আমাদের এখানে। আচ্ছা। এবং কস্ট শেয়ারিংটা আমরা করি। সবচেয়ে একটা চমৎকার একটা বিষয় হলো স্কয়ার হসপিটালে, যদিও এটা একটা কর্পোরেট হসপিটাল, কিন্তু আমাদের যে সমস্ত রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা পেয়েছেন তারা কিন্তু 15% হ্রাসকৃত মূল্যে পরবর্তী সারা জীবন সকল ইনভেস্টিগেশন করতে পারবে। এটা একটা খুবই ভালো, সেবাও নিতে পারবে, সকল শুধু ইনভেস্টিগেশন না, সব সেবা নিতে পারবে। আর আমরা আসলে পেশেন্টদের বললাম যে অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখি, তার মানে ওনাদের কাছ থেকেও আমরা মতামত নেই যে আমাদের আর ওনাদের এক্সপেরিয়েন্সটা ওনারা শেয়ার করেন, বা কারো কোনো পেইনফুল কিছু থাকলে বা প্রবলেম থাকলে ওইটা অনুযায়ী আসলে আমরা আমাদেরকে রেকটিফাইও করি, বা ওনাদের কি প্রয়োজন সেটা অনুযায়ী আমরা চেঞ্জ করি আমাদের পলিসি। আচ্ছা, নিশ্চয়ই আমি আশা করব যে আজকে আমাদের প্রোগ্রাম দর্শক দেখছেন এবং এই যে আপনি যে ইনফরমেশনটা দিলেন এটা হয়তো আরও অনেককেই এটা চিন্তা করবেন যে যাতে উদ্বুদ্ধ করবেন যে এখানে এসে যাতে চিকিৎসা নিতে পারেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে সারা বিশ্বে ক্যান্সার বাড়ছে, ক্যান্সার বেড়ে যাওয়ার কিংবা এটার কি কারণ থাকতে পারে? যদি বাংলাদেশে স্পেসিফিক্যালি আমরা বিবেচনা করি, আমরা জানি যে ক্যান্সার কারণ কি, এক তৃতীয়াংশ ক্যান্সারের কারণ কিন্তু হলো তামাক, মানে ধূমপান করা এবং তামাক সেবন করা। সেটা হলো তামাক চর্বণ বলি, সাদা পাতা বলি, যেটা বলি, এরকম কিন্তু এক তৃতীয়াংশ ক্যান্সার। এটা কিন্তু তামাক শরীরে সব ধরনের ক্যান্সার করতে পারে, শুধুমাত্র একটা ক্যান্সার তা না, শুধু যে ফুসফুসে করে তা কিন্তু না, সে মূত্রথলির সাথে যুক্ত, সে ইসোফেজের ক্যান্সার সব করার সাথে যুক্ত আছে। আচ্ছা, দ্বিতীয়টা হলো আর এক তৃতীয়াংশ করে আমাদের খাদ্যের যে অ্যাডাল্ট্রেশন বা ভেজাল। আপনি যদি দেখেন যে আমাদের মুড়ি খাই, এই মুড়িটা কিন্তু ইউরিয়া ফার্টিলাইজার দিয়ে সাদা করা হয়। আমরা যদি জিলাপি খাই বা বেগুনি খাই, সেটা কিন্তু এক ধরনের পুরনো ডিজেলের ইয়েটা কিন্তু রাস্তাঘাটে কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা আম পাকাই, কলা পাকাই, এই সমস্ত সব কিন্তু আমাদের রঞ্জক যে সমস্ত পদার্থ কেমিক্যাল ইউজ করা হয়, এগুলো সব কটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। দ্বিতীয় যে আমরা পানি আছে, আমাদের যে পানির মধ্যে যেমন আর্সেনিক আছে, বাংলাদেশের অনেক জায়গাতে পানির মধ্যে আর্সেনিক আছে। আমরা রিসেন্টলি দেখেছি যে আমাদের একটা রিপোর্ট হয়েছে যে বেগুনের মধ্যে বলা হচ্ছে ক্যান্সার আছে। আসলে বেগুনের মধ্যে কোনো ক্যান্সার নেই। মাটিতে আমাদের হেভি মেটালসগুলো ছিল, যেমন মলিবডেনাম আছে, ক্রোমিয়াম আছে, তারপর ধরেন যে অ্যাসবেস্টস আছে, নানা রকম পদার্থ কিন্তু লেড আছে, এগুলো ছিল কিন্তু। তো তার কারণে কিন্তু ওটার থেকে আসতেছে। আরেকটা হলো যে ঢাকা শহর কিন্তু পৃথিবীর অন্যতম, আমাদের যে বাতাস আছে অনেক দূষিত। এর মধ্যে যে আমাদের যে অটোমোবাইলস আছে, অটোমোবাইল থেকে আমাদের কি আসছে, একটা সালফার ডাইঅক্সাইড আসছে, লেড আসতেছে, কার্বন মনোক্সাইড, বিভিন্ন রকম জিনিসপত্রগুলো এখানে আসতেছে, কিন্তু এগুলো কিন্তু আমাদের ক্যান্সার তৈরি করছে। আমাদের মারা যে গ্রামে থাকছেন তাদের মধ্যে সেখানে যে তারা জানেন না যে তারা যে লাকড়ি ব্যবহার করেন, সেখান থেকে যে লাকড়ি যে বের হয়, সে ধোঁয়া, সেগুলো কিন্তু এক ধরনের ক্যান্সার করতে পারে। তো ভেজাল খাদ্যদ্রব্য ওভারঅল কিন্তু আরেকটা জিনিস, একটা বিশেষ হলো যে ট্যানারিতে যে বজ্র পদার্থ তৈরি হয়, সেখানে 300 ডিগ্রিতে ওরা সেটাকে করে, সেখান থেকে আমরা পোলট্রি ফিড তৈরি করি। সেই পোলট্রি ফিড কিন্তু হাঁস মুরগি খাচ্ছে, মাছকে আমরা দিচ্ছি, খাওয়াচ্ছি, আবার গরু ছাগল সবাই কিন্তু খাচ্ছে, গবাদি পশুরাও খাচ্ছে। আলটিমেটলি কিন্তু ওটা আমাদের কাছে আসছে, এই ক্রোমিয়াম কিন্তু আমাদের শরীরে জমা হচ্ছে। এটা হলো আপনার খাদ্য ভেজালের ইস্যুটা গেল। আর হলো যে আরেকটা হলো যে অকুপেশনাল, যে আমরা যে কোন কাজ করি, যেমন অ্যাসবেস্টস, চিটাগংয়ে যেমন আপনার একটা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি আছে, শিপের ভিতরে আপনার থাকে, যে সমস্ত আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র তৈরি, সব কিছু অ্যাসবেস্টস থাকে। অ্যাসবেস্টস হলো এমন একটা পদার্থ যেটা শরীরে যদি কখনো যায় এবং আমাদের যে ফুসফুসে যে ঝিল্লি আছে সে তার সাথে যদি সংস্পর্শে আসে, এটা ক্যান্সার হবে একেবারেই কনফার্ম। উইদিন 10 ইয়ার্স পেশেন্টের মেজোথেলিয়ামা বলে এক ধরনের ক্যান্সার, এটা হবেই, ঠেকানো যাবে না। তো এরকম সমস্যা। তারপরে আমাদের হলো আরেকটা হলো যে আমরা নিয়মিত ব্যায়াম করছি না, যার কারণে ঘটনাগুলো ঘটছে। ইনফেকশনগুলো যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে, তার জন্য আমরা টিকা যদি নিতাম, তারপরে যদি হেপাটাইটিস বি ভাইরাস আছে, টিকা যদি, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি, এবার হেলিকোপ্টার পাইলোরি যেটা আমাদের স্টোমাকে থাকে, ওইটার কারণেও কিন্তু ক্যান্সার হয়। এরকম অনেকগুলো ইনফেকশন থেকে সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু পরিস্থিতি আগের চাইতে এনভায়রনমেন্টাল, আপনি দেখছেন যে অনেকগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে। তো এগুলো প্রতিরোধের উপায় আছে। সরকার কিন্তু একটি আইন করেছে, ভেজাল খাদ্যদ্রব্য প্রতিরোধ আইন, কিন্তু এখানে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, কিন্তু মৃত্যুদণ্ড হচ্ছে না কারো। এই যে আমরা বলি বিভিন্ন ধরনের রোগ বংশগত, যেমন কারো ফ্যামিলিতে যদি হার্ট ডিজিজ থাকে, বলা হয় যে তারও হার্ট ডিজিজ হতে পারে। ক্যান্সারও কি সেরকম?
কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারটা বংশগত, সব ক্ষেত্রে না। তো আমরা সাধারণত কিছু কিছু ক্যান্সারকে বলি যে এটা বংশগত, যেমন ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, তারপর থাইরয়েডের ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, ম্যালিগন্যান্ট মেলানোমা বলে স্কিনে একটা ক্যান্সার হয় সেটা, প্যানক্রিয়াটিক ক্যান্সার, মানে ইত্যাদি ক্যান্সারকে আমরা বলি যে এটা বংশানুক্রমিকভাবে হয়। তো এটা হলে যেটা হয় যে আমাদের যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, বংশে আমাদের কাছের লোকজন, আমরা ব্রেস্টের ক্ষেত্রে বা ওভারির ক্ষেত্রে যেমন বলি মা, মেয়ে, বোন, এই এই তিনজনের মধ্যে যদি কারো হয়ে থাকে তাহলে আরেকজনের হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। আর আরেকটা জিনিস হয় যে যখন ফ্যামিলি হিস্ট্রি থাকে তখন আর পরবর্তী যার হবে ক্যান্সার সেটা আসলে ওই এইজটা অনেক বেশি আর্লি হয়, মানে অনেক কম বয়সেই দেখা যায় যে Cancer রিস্কের থাকে আর কি, পেশেন্টের আচ্ছা। ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা থাকে। এবং কখনো কখনো দেখা যায় যে এই ক্যান্সারটা জিনগত কিছু পরিবর্তন বা মিউটেশনের সাথেও অ্যাসোসিয়েটেড থাকে। এই যে ক্যান্সার রোগটা আপনারা নির্ণয় করেন কিভাবে? আচ্ছা, আমাদের কাছে যখন পেশেন্টরা আসে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ডায়াগনোসিস হয়ে তারপর আসে, মানে রেফার্ড কেসগুলো আসে। তারপরেও যদি আমরা এরকম কেস পাই যেগুলোর আসলে ডায়াগনোসিস হয়নি, সেগুলো আমরা ফার্স্টে পেশেন্ট যে সমস্যাগুলো নিয়ে এসেছে বা তার যে কষ্টগুলো আছে সেগুলোর আসলে ডিটেলস হিস্ট্রি আমরা নিই। সেখান থেকে আমরা কিছু আইডিয়া পাই যে পেশেন্টের কী হতে পারে। তারপর পেশেন্টের প্রয়োজনীয় যে এক্সামিনেশন, যে অংশের আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, আমরা সেইটা ভালো করে এক্সামিনেশন করি। সেখান থেকেও আমরা কিছু আইডিয়া পাই যে কি হতে পারে। এরপরে আরও যদি আমাদের নিশ্চিত হতে হয় আমরা কিছু ইনভেস্টিগেশন দিই। তো সেগুলো হতে পারে রক্তের কিছু ইনভেস্টিগেশন, কিছু হতে পারে হচ্ছে আমাদের রেডিওলজি ইমেজিংয়ের ইনভেস্টিগেশন। সেগুলো সব কিছু পাওয়ার পরে যদি আমরা এমন পাই যে সাসপেক্টেড কিছু পাচ্ছি বা আমাদের সন্দেহ হচ্ছে কিছু, তো সেটা আমরা যদি কনফার্ম হতে চাই তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে বায়োপসি। তো সাধারণত দেখা যায় যে আমরা কোর বায়োপসিটাকে প্রেফার করি, কারণ আমাদের শুধুমাত্র যে নির্ণয় হলো যে ক্যান্সার, এটা হলেই হয় না। এই ক্যান্সারটা কি ধরনের ক্যান্সার, কোন পর্যায়ে আছে? না, পর্যায়টা আবার আলাদা, পর্যায়টা অন্য কিছু দিয়ে। এটা হচ্ছে কোন ধরনের ক্যান্সার এটা, এবং এটা কি চিকিৎসা দিলে এটা রেসপন্স করবে, কি কি ধরনের কেমোথেরাপি আমি দিতে পারবো, বা এটা কি তার বৈশিষ্ট্য কি কি সে এক্সপ্রেস করছে, এটা বোঝার জন্য আসলে আমাদের একটু টিস্যু দরকার হয়। সো কোর বায়োপসিটাকেই আমরা প্রেফার করি, যাতে আমরা ফার্দার আরও ইনফরমেশন পেতে, হিস্টোপ্যাথোলজি ছাড়াও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পেতে যেন আমাদের সুবিধাটা হয়। তো কনফার্ম করি আমরা বায়োপসি দিয়ে এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দিয়ে। ওকে, আমরা এটা নিয়ে স্যারের কাছে আরেকটু জানতে চাইবো, তবে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথাটা আগে শুনে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি নীরব ভাই বলছি টঙ্গী থেকে। জি। আমার শরীরে আপনার এই আজ থেকে 4-5 বছর আগে দু একটা টিউমার প্রথম আর কি দেখা দিয়েছিল, ছোট ছোট। তো এখন এই 3 দিন এটা অনেক বাড়ছে, এখন প্রায় 50 থেকে 60টা টিউমার, কিন্তু এটা 3 দিন বড় হচ্ছে, কোনো ব্যথা করে না, কিছু করে না। আমি যখন এটাতে চাপ দিই তখন সেটা এদিক সেদিক যায়, সবগুলো চামড়ার ভিতরে, কিন্তু মাংসের মধ্যে না। কিন্তু এটা বড় হচ্ছে, কোনো ব্যথাও করছে না। এক্ষেত্রে ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা, বা আমি কি করতে পারি এই বিষয়টা নিয়ে খুব টেনশন হচ্ছে আর কি। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। যে আপনারা কি অ্যাড্রেস করবেন এই প্রশ্নের উত্তরটা? আসলে উনি একটা চাকা বা লাম্পের মতো কিছু বোঝাতে চাচ্ছেন, যেটা চামড়ার নিচে আছে, যেটা উনি যখন হাত দিয়ে ধরে দেখতে চান সেটা হচ্ছে নড়াচড়া করে। তো এবং অনেকগুলো আছে। আপাত দৃষ্টিতে এটা শুনে মনে হচ্ছে, আসলে ওনার হিস্ট্রিটা কতদিন সেটাও একটু জানতে হতো। যাই হোক, মনে হচ্ছে যে এটা ভালো ধরনের কিছু টিউমার বা বিনাইন টিউমার। আর সাধারণত চামড়ার নিচে যে এই ধরনের যে খুব কমনলি যে জিনিসটা সেটাকে আমরা বলি লাইপোমা, মানে চর্বি জাতীয় একটা মানে আমাদের যে টিস্যু আছে সেগুলি দিয়ে এই টিউমারটা হয়। সো এটাতে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই। তারপরেও যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে যে একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তাকে দিয়ে একটু এক্সামিন করানো। আসলে এই জন্য একজন সার্জনকে দেখালে ভালো হয় যে কি হয়েছে।
আচ্ছা আমি একটু অ্যাড করতে জি, চাচ্ছিলাম। সাধারণত এই ডক্টর ফারিয়া যা বলেছেন আর কি, যে লাইপোমার একটা ইস্যু আছে, এছাড়া কিন্তু এই ধরনের কন্ডিশনগুলো কিন্তু আনকমন না, ফ্যামিলিয়ার লেভেলে অনেকেরই থাকতে পারে। সেটা হলো নিউরোফাইব্রোমেটোসিস। তো নিউরোফাইব্রোমেটোসিস স্কিনের তলায় অনেকগুলো থাকে, চামড়ার তলায়, এবং বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় বাড়ে কমে। কিন্তু ইস্যু একটা হলো, যদি কখনো এটা বড় হয়, কখনো এটা পেইনফুল হয়, কিন্তু ওইখান থেকে বায়োপসি করে দেখতে হবে। যদি বায়োপসি করে দেখি, তখন ওখানে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হওয়ার ঝুঁকি আছে। এটা কিন্তু এক ধরনের জেনেটিক সমস্যার জন্য হয়, কিন্তু একটু সাবধান থাকতে হবে। যদি ওরকম ঘটনা ঘটে, যদি ব্যথা করে, ওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে ডক্টর ফারিয়া যেটা বললেন যে একজন শল্য চিকিৎসকের শরণাপন্ন হলে ভালো হবে। আচ্ছা জি স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে ক্যান্সারের কি ধরনের চিকিৎসা আছে? বাংলাদেশে আসলে সকল ধরনের চিকিৎসা আছে একজন ক্যান্সার রোগীর আপনার জন্য। সকল কথাটা খুব সুন্দর ছিল। বিশ্বমানের সকল, আমি বলি বিশ্বমানের সেবা বাংলাদেশে সম্ভব দেয়া। এটা হলো আমরা যদি কিরকম, যে ক্যান্সারের জন্য কি লাগে, শল্য চিকিৎসা, সার্জন, উই হ্যাভ দ্য বেস্ট কোয়ালিটি সার্জন ইন আওয়ার কান্ট্রি। ভালো ভালো সার্জনস আছেন আমাদের দেশে, জেনারেল সার্জন আছেন, হেড নেক সার্জন আছেন, নিউরো সার্জন আছেন, থোরাসিক সার্জন আছেন, গাইনি অনকোলজি সার্জন আছেন, সবাই আছেন। দে আর ডুইং ওয়ান্ডারফুল সার্জারি ইন আওয়ার কান্ট্রি, কোনো সন্দেহ নাই। পাশাপাশি আমাদের দেশে একেবারে খুব ভালো ক্যান্সার বিশেষজ্ঞ আছেন। আমাদের বিকিরণ চিকিৎসা যেটা আছে, সেখানে বিকিরণ চিকিৎসার মধ্যে আমরা IMRT, 3D CRT, ভিম্যাট, SBRT সবই করতে পারি। এবং বাংলাদেশে কিন্তু এই সেবা কিন্তু দক্ষ চিকিৎসক, বাংলাদেশি ক্যান্সার চিকিৎসকরা কিন্তু বিশ্বমানের সেবা দিতে পারে। কারণ আমাদের কাছে কিন্তু দেশের বাইরের থেকে একেবারে লিখে রেডিওথেরাপি দেওয়ার কথা লিখে পাঠিয়ে দেয়। তার মানে ওদের যদি আসতে না থাকে, তাহলে টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে নালে পাঠাতো না আমাদের দেশে। অবশ্যই। এটা গেল। পাশাপাশি হলো যেমন ব্রাকিথেরাপি, আমাদের 3D ব্রাকিথেরাপি আমরাও করি আমাদের হসপিটাল। ডক্টর ফারিয়া আমাদের ছবিও দেখেছেন আজকে, আমরা কিন্তু নিয়মিত করি এবং আমরা এখানে শুরু করেছি, ফারিয়ার আমি একসাথে শুরু করেছি ওখানে। তো দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল স্টোরি অফ আস। এবং আমরা প্রায় 450 মতো করে ফেলছি অলরেডি। আমরা 7000 রোগীকে স্কয়ার হসপিটালে এই পর্যন্ত 3D CRT তে চিকিৎসা করেছি। 7,000 অনেক সংখ্যা। তো এটা আমার হাসপাতালে, বাংলাদেশ সব জায়গাতে নিশ্চয়ই ভালো হচ্ছে, আশা করি নিশ্চয়ই আরো ভালো করবে। আমাদের এখানে কিন্তু কেমোথেরাপি, যে কেমোথেরাপি ইস্যু, এই কেমোথেরাপি কিন্তু বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসগুলো তৈরি করে এবং অনেক কম দামে তৈরি করতে পারে। দ্বিতীয় হলো যে আমাদের টার্গেট থেরাপি, এগুলো বাংলাদেশে হয়, ইমিউনোথেরাপি বাংলাদেশে হয়, হরমোন থেরাপি বাংলাদেশে হয়, আমাদের দেশ সবই আছে। আমাদের প্যালিয়েটিভ কেয়ারও বাংলাদেশে আছে, আমাদের হসপিটালেও আছে। আমাদের কোনো একজন রোগীকে এই চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যাওয়ার দরকার নেই। কারণ আমার মনে হয় এই প্রশ্নটা আপনি হয়তো করতেন আমাকে, আমি উত্তর দিয়ে দিলাম। মানে ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্টের সব অপশন সব বাংলাদেশে সম্ভব, একই ছাদের নিচে। সম্ভব। সো আচ্ছা, এটা আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার কোশ্চেনটা ছিল যে পিরিয়ডিক্যাল ইরেগুলারিটিস যেটা আফটার 40, এটা কি একটা সিম্পটম সার্ভিক্স ক্যান্সারের জন্য বা ওই ধরনের চেকআপে যাওয়ার জন্য যে কি প্রয়োজন মনে করেন না? আচ্ছা সার্ভিক্স ক্যান্সারের পজিটিভ থাকে তাহলে এটা একটা। জি, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? কিছু কোশ্চেন করতে পারি? হ্যাঁ, আপনি হ্যালো দর্শক, কি আপনি কি লাইনে আছেন? হ্যালো জি জি, আমি লাইনে আছি। জি, হ্যাঁ। আমি লাইনে আছি। আচ্ছা, পিরিয়ডিক্যাল অ্যাবনর্মালিটিস বলতে কি বোঝাচ্ছেন? যে পিরিয়ড হচ্ছে না, ইরেগুলারলি হচ্ছে, নাকি পিরিয়ডের সময় হিউজ ব্লিডিং হচ্ছে, বা আপনার যে গ্যাপটা থাকার কথা, যে 1 মাস পরে নেক্সট পিরিয়ড হবে, সেটা না হয়ে তার আগেই মাঝেই পিরিয়ড হয়ে যাচ্ছে এবং খুবই পেইনফুল পিরিয়ড হচ্ছে। অ্যাকচুয়ালি ইরেগুলারিটিস বলতে আপনি কি বোঝাচ্ছেন? একটু যদি ডিটেলস বলেন কাইন্ডলি, যদি আপনি কমফর্ট ফিল করেন তো। আপনি এখন আপনার মতো করে বলেন, দর্শক পরবর্তীতে দরকার হলে আপনার সাথে উনি যোগাযোগ কিন্তু করে একটা নেবেন। ভালো দিক বলেছেন যে আফটার 40, তো আমাদের রিপ্রোডাক্টিভ এইজ হচ্ছে ধরেন 45 to 50। তো এই 45 পর্যন্ত আমার মনে হয় যে কোনো পিরিয়ডের ইরেগুলারিটি মানে হচ্ছে যদি এমন হয় যে ব্লিডিং খুবই হিউজ হচ্ছে, তারপরে ওনার ওই যে বললাম যেটা গ্যাপ, ওই গ্যাপটা আসার আগেই যদি ব্লিডিং স্টার্ট হয়ে যায়, প্লাস আরও যদি কিছু জিনিস হয়, যেমন অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব যাচ্ছে, বা সেটা যদি ফাউল স্মেলিং হয়, সাথে যদি খুব বেশি পেইনফুল থাকে লোয়ার অ্যাবডোমেনে বা ব্যাকে, কোমরে ব্যথা থাকে, আরও কিছু যদি ম্যারিড হয়, ধরেন সহবাসের সময় তার হঠাৎ করে ব্লিডিং হলো, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সিএ সার্ভিক্সের জন্য। মানে এই সিমটমগুলো সাধারণত সিএ সার্ভিক্সে দেখা যায়। আর এমনি ধরেন হরমোনাল কজে ইরেগুলারিটি
এটা স্বাভাবিক। এর জন্য আসলে গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে তিনি তাকে ভালো দেখালে দিক ভালো নির্দেশনা হয়। দিতে বাট পারবেন। সিএ সার্ভিক্সের জন্য সাধারণত এগুলি হয় ইরেগুলার ব্লিডিং, হিউজ ব্লিডিং, পেইনফুল হয়, সাথে আপনার ওই যে সাদা স্রাব যেটা বললাম বা গন্ধযুক্ত সাদা স্রাব, এবং সহবাসের সাথে ব্লিডিং হতে পারে। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে আমাদের দেশে সকল চিকিৎসা হয় এবং বিশ্বমানের চিকিৎসা হয়। যদি তাই হয় তাহলে আমাদের দেশের লোকজন ক্যান্সার চিকিৎসার জন্য দেশের বাইরে যান কেন? এই প্রশ্নটা আসলে আমাদের প্রতিদিন শুনতে হয়, সব জায়গায় শুনতে, সবাই জিজ্ঞেস করে আমাদেরকে। কিন্তু আমি যেটা বলেছি যে বিশ্বমানের সকল সেবা আমাদের দেশে বিদ্যমান। সেই বিকিরণ চিকিৎসা, সেই শল্য চিকিৎসা, কেমোথেরাপি, হরমোন থেরাপি সব কিছুই পাই। আচ্ছা, আমরা বলেছি যে আমাদের ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো আমরা ফলো করি, এবং বিদেশি যে প্রতিষ্ঠানে আমাদের রুগীরা যান, আমরা যদি বলে থাকি ভারতের যে সমস্ত প্রতিষ্ঠানে যান, ওই রুগীরা কিন্তু ভারত থেকে পরবর্তী সকল সেবা কিন্তু আমার হাসপাতালে আমাদের কাছেই নিয়ে থাকেন, আচ্ছা, বা অন্যান্য হাসপাতালেও যান। তার মানে এটা কি? তার মানে ডেফিনেটলি এটা বিশ্বমানের, না হলে তো ওই দেশের ডাক্তাররা আমাদের উপর পাঠাতেন না, আমাদের কাছে পাঠাতেন না। নিশ্চয়ই। তো এটা তো হচ্ছে, তাহলে এটা নিয়ে চিন্তা করার কারণ নাই। কিন্তু আমাদের দেশের রুগীরা কেন যায় সুনির্দিষ্ট কারণ আমি আসলে বলতে পারবো না, কিন্তু আমি মনে করি কারোরই বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ হচ্ছে সিঙ্গাপুর থেকে রুগীরা আমাদের কাছে আসছে, ভারত থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, জাপান থেকে আসছে, ওই যে বললাম না চাইনিজ যেটা রুগী আসছে, বলছিলেন সব থাইল্যান্ড দেশ থেকে, থেকে আসছে। থাইল্যান্ড থেকে আসছে, নিয়মিতভাবে সব Even দেশ থেকে, জার্মানি থেকেও। নিয়মিতভাবে আমাদের কাছে আসছে। এসে আমরা কিন্তু ভালোভাবে চিকিৎসা দিচ্ছি। এই রুগীগুলা কিন্তু আবার ফলো আপের জন্য সব জায়গায় যায়, আবারও কিন্তু আমাদের কাছে আসে। আচ্ছা। যদি আমরা বিশ্বমানের সেবা নাই দিতাম তাহলে তো আমাদের কাছে আসতো না। নিশ্চয়ই। আচ্ছা, এই যে আপনি বলছেন যে বিশ্বমানের চিকিৎসা দেওয়া যাচ্ছে, সেটা তো স্কয়ার হসপিটাল ছাড়া কি বাংলাদেশের অন্যান্য জায়গায় সম্ভব হচ্ছে এটা? সব জায়গায় কিভাবে সম্ভব হচ্ছে আমি তো পুরোপুরি বলতে পারবো না, তবে নিশ্চয়ই অনেক জায়গায় ভালো চিকিৎসা দিচ্ছে, কারণ আচ্ছা। আমাদের চিকিৎসকরা, আমাদের ক্যান্সার বিশেষজ্ঞরা যথেষ্ট ভালো চিকিৎসা দিতে পারেন, এবং আমরা দেখেছি তাদের চিকিৎসা অনেক রোগী দীর্ঘদিন বেঁচেও আছেন। আচ্ছা, জি। আমি ডাক্তার ফারি আপনার কাছে একটু জানতে চাই রেডিওথেরাপি এই বিষয়ে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আচ্ছা, রেডিওথেরাপিটা হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটাতে আমরা রেডিয়েশন বা বিকিরণটাকে ব্যবহার করি। তো এটা আমি কি পরিমাণ ডোজে দিব এটা ডিপেন্ড করবে হচ্ছে পেশেন্টটার কি রোগ হয়েছে এবং রোগটা কোন পর্যায়ে আছে। তো ওইটা অনুযায়ী আমরা ডোজটা আর কি ফিক্স করি, তারপরে সেই রেডিয়েশনটা দিয়ে আমরা ক্যান্সারটাকে ধ্বংস করার চেষ্টা করি। আমরা জানি যে ক্যান্সারটা বা টিউমারটা হচ্ছে যে অ্যাবনর্মাল সেল গ্রোথ, তো আমাদের টার্গেট থাকে হচ্ছে যে সেলের ভিতরে যে ডিএনএগুলো আছে সেগুলোকে ধ্বংস করা বা মারা। এটা আমরা ডিরেক্টলিও করতে পারি, মানে রেডিয়েশন ডিরেক্টলিও কাজ করতে পারে, বা ইনডিরেক্টলি যে সেলের ভিতরে যে পানি আছে সেটা থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হয় সেটার সাথে রিয়াকশন করে, এবং সেই ফ্রি রেডিক্যালগুলো গিয়ে ডিএনএকে ড্যামেজ করে, এভাবে হচ্ছে ক্যান্সারগুলোকে ধ্বংস করি আমরা। আচ্ছা, আমি স্যার আপনার কাছে কেমোথেরাপি একটু জানতে চাই যে কেমোথেরাপিটা কিভাবে আপনারা দিয়ে থাকেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এটা সম্পর্কে। কেমোথেরাপি যে ওষুধের মাধ্যমে চিকিৎসাটা কেমোথেরাপি, এবং আমাদের অনেকগুলো ওষুধ আছে, অনেক ধরনের কেমোথেরাপি পাওয়া যায়, এক একটি ক্যান্সার এক এক রকম ব্যবহার করা হয়, এবং কেমোথেরাপি রেডিওথেরাপির মেকানিজম কিন্তু একই। আচ্ছা। অর্থাৎ হলো ক্যান্সার কোষকে ধ্বংস করা, যাতে করে এটা বংশবৃদ্ধি না পেতে পারে। রেডিওথেরাপির কথা ডক্টর ফারি একটু আগে বললেন যে কিভাবে মেকানিজমটা কাজ করে। কেমোথেরাপিতেও কিন্তু ডিএনএ সিনথেসিসকে, মানে আমাদের বংশগতি যেটা সেল ডিভিশন করার জন্য যেটা করে, এটাকে আমরা বলি ডিএনএ, ওই ডিএনএটাকে ধ্বংস করে দিতে পারে এবং আর কোষ বৃদ্ধি পেতে না পারে। আর পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে হ্যাঁ, একটু চুল পড়ে যাওয়া, তারপরে ক্ষুধামন্দা, তারপরে একটু বোন ম্যারো ডিপ্রেশন, এগুলো কম বেশি হতে পারে। কিন্তু চুল পড়ে গেলে আবার কেমোথেরাপি শেষ হলে 2 মাস পরে উঠে যায়। আর অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আগে খুব বমি হতে পেশেন্টদের, এখন কোনো কিছুই আমরা খুব এটা দেখতে পাই না। আগের চাইতে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, ইভেন রেডিয়েশনও তাই, পার্শ্ব প্রতিক্রিয়া আমি হয়তো বলতে পারিনি সবগুলো, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আসলে যা হয় সেটা লোকাল হয়, ম্যাক্সিমামই রেডিয়েশনের ক্ষেত্রে লোকাল হয়। কেমোথেরাপিতে যেরকম পুরো শরীরে হচ্ছে সেরকম না, রেডিয়েশনটা হচ্ছে লোকালি হবে, এবং সেগুলো সবই আমরা আসলে পেশেন্টের সিমটম দেখে ওষুধ দিয়ে এটাকে নিরাময় করতে পারি। সো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বেশি চিন্তার দিন কিছু থাকে নাই, না, মানে সবই অস্থায়ী, এগুলো অস্থায়ী, এবং সব আবার ঠিক এবং হয়ে সব যায়। ঠিক হয়ে যায়। ওকে। এই যে আমরা আলোচনার মধ্যে চলে এসেছে যে যখনই কি যদি এই ক্যান্সার চিকিৎসা প্রাথমিক পর্যায়ে করা যায় তাহলে যেমন অনেকখানি এটার নির্ণয় করা সম্ভব এবং এটার নিরাময় মৃত্যু ঝুঁকিটা এড়ানো যায়, তাহলে এই যে রেগুলার স্ক্রিনিং টেস্ট, ডাক্তার ফারি আপনি একটু বলবেন যে এটা কি হয় আমাদের দেশে?
সত্যি কথা বলতে রেগুলার স্ক্রিনিং টেস্ট আমাদের গভর্নমেন্ট এখনো ফিক্স করে দেয়নি, যেরকম দেশের বাহিরে হয় যে আপনি চান আর না চান আপনাকে একটা নির্দিষ্ট বয়সের পরে স্ক্রিনিং টেস্টের জন্য হসপিটালে যেতে হবে এবং করতে হবে। সেই জিনিসটা বাংলাদেশে স্ট্যাবলিশ নাই। তবে বাংলাদেশের গভর্নমেন্ট সেট আপ এবং প্রাইভেট সেট আপ সব জায়গাতে বেশ কিছু স্ক্রিনিংয়ের জন্য ইনভেস্টিগেশন করা যায়। যেরকম সিএস সার্ভিক্সের কথাটা আমি বলি, যে গভর্নমেন্ট হসপিটাল ইভেন সদর হাসপাতালগুলোতেও জেলা পর্যায়ে ভায়া টেস্ট, কলপোস্কোপি এসব হয়, যেটা দিয়ে আচ্ছা। আমরা খুব সহজেই সিএস সার্ভিক্সটাকে নির্ণয় করতে পারবো। প্লাস আমরা জানি যে অক্টোবর মাসটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতার মাস। তো ওই সময় যেটা হয় যে প্রচুর ব্রেস্ট ক্যান্সারের Breast স্ক্রিনিংটা cancer হয় screening test এবং হয়। সেটা সব আচ্ছা। হাসপাতালেই হয়। জি, আচ্ছা স্যার, আমি আমি একটু অ্যাড করতে চাই, অবশ্যই। কারণ হচ্ছে সরকারি খাতে আমাদের একটা প্রকল্প আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ওই প্রকল্পটা হলো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং। এটা কিন্তু বাংলাদেশে প্রায় 28টা জেলাতে বিভিন্ন জায়গাতে কিন্তু এটা সরকার অনেক দিন থেকে চালু রেখেছেন, কিন্তু আচ্ছা, জি। এটা কিন্তু আছে কিন্তু আমাদের দেশে, আচ্ছা, এবং জি। বেসরকারি খাতে তো আমরা রেগুলারই করে থাকি। জি, নিশ্চয়ই আপনার এই তথ্যটি নিশ্চয়ই অনেকেরই কাজে লাগবে। আমাদের হাতে বেশি সময় নেই, আমি আপনার কাছে জানতে চাইবো যে ক্যান্সার কি প্রতিরোধযোগ্য কিনা, এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার এই রিলেটেড কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য। ক্যান্সার প্রতিরোধযোগ্য কিনা, যদি কোনো একটা কিছু কিছু ডেফিনেটলি কিছু কিছু ক্যান্সার প্রতিরোধযোগ্য, কিছু কিছু ক্যান্সার আগে ধরা যায়। যেমন একটা হলো ব্রেস্ট ক্যান্সারের কথা বললো, আলডি স্ক্রিনিং করলে আমরা ধরতে পারি, অথবা সার্ভাইকাল ক্যান্সারের ভায়া টেস্ট করলে আমরা ধরে ফেলতে পারি। এগুলো কিন্তু তার মানে এক ধরনের আমরা আর্লি স্টেজ করলে, প্রাথমিকভাবে নির্ণয় করলে ধরে ফেলতে পারি আমরা। কিন্তু প্রতিরোধ যদি আমরা যদি স্মোক না করি, আমরা তামাক সেবন না করি, তাহলে তো এটা প্রতিরোধযোগ্য হলো। অবশ্যই। এবং সার্ভাইকাল ক্যান্সারের জন্য টিকা আছে, এটা প্রতিরোধযোগ্য, আমরা প্রতিরোধ করতে পারছি। আরেকটি ক্যান্সার আছে যেমন ধরেন হ্যাপাটাইটিস, যেমন লিভার ক্যান্সার, হ্যাপাটাইটিস ভি ভাইরাসের জন্য হয়। জি। যদি কেউ নিয়মিত টিকা নিয়ে থাকেন তাহলে কিন্তু এটা প্রতিরোধযোগ্য। আচ্ছা, তো অনেকগুলো ক্যান্সার আছে যে ক্যান্সারগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে, ভবিষ্যতে হয়তো এগুলো আরো বেশি প্রতিরোধ করা যাবে। নিশ্চয়ই, তবে নিশ্চয়ই। দর্শকদের জন্য আমার একটাই কথা, আমাদের এক লাইনে আপনাকে বলতে হবে, সেটা হলো সময় যে নেই। আপনারা ধূমপান করবেন না, নিয়মিত ব্যায়াম করবেন এবং সবুজ শাকসবজি খাবেন। তাহলে আপনারা ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবেন, এবং যদি কোনো উপসর্গ দেখা দেয় সাথে সাথে কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ অথবা অন্যান্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি বাংলাদেশি ক্যান্সার চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙা টিভি প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।